মঞ্জুর, এই বিশ্বকাপে ১৯ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। শেষ সময় এসে বিশেষ করে ইয়ামালের জন্য তার ১৯ নম্বর জার্সি, ১৯ বছর বয়স এবং সেই ছবি তোলারও ১৯ বছর পরে এসে এবং তিনি ১৯ তারিখে ট্রফিটা ওঠালেন এবং ১৯ তারিখে। এবং অনেক গল্প হয়ে গেল, সব গল্প অবশ্য সবার জন্য সুখকর হয়নি, বিশেষ করে শেষ পর্যন্ত যে অবস্থাটা দাঁড়ালো সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা এতদিন তো দেখেছি আপনাদের স্ক্রিনের সামনে যা হয়, মঞ্চের মধ্যে যা হয়, আজকে আমরা এর চারপাশে আমাদের বার্তা কক্ষে যা ঘটে সেইখান থেকেই গল্পটা শুরু করতে চাই। এবং সেই গল্পে নানান ধরনের উত্তেজনা থাকে, অনেক চিৎকার চেঁচামেচি থাকে, সারা রাত ধরে খেলা দেখাও থাকে। একদমই মঞ্জুর। এবং সেই গল্পটা আমার মনে হয় নাইম ভাইয়ের কাছ থেকে শুরু করতে পারি। নাইম ভাই, শুনলাম আপনি কালকে নাকি হঠাৎ করে চলে এসেছিলেন অফিসে। কোথায় ছিলেন, কেন অফিসে চলে আসলেন? না, ফাইনাল ম্যাচ দেখতে হয়, আর বোঝা যাচ্ছিল যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে না, তাদেরকে সান্ত্বনা দেবার দরকার হতে পারে ওই গভীর রাতে। আর আপনি বোধহয় মঞ্জুর খেয়াল করেছেন যে এই আর্জেন্টাইন সাপোর্টাররা অনেক জায়গাতে অজ্ঞান হয়ে গেছে, প্রচুর মারামারি হয়েছে, বাংলাদেশে নাকি সবচেয়ে বেশি নিহতও হয়েছে। তো এসব যেন না হয়, এজন্য তো নিউজ মানে ব্যাপারটা তো এমন না যে স্পেনের মানে ব্রাজিলের সমর্থক হয়ে আপনি স্পেনের গ্রুপে ফেরত এসে আনন্দ উদযাপন করছিলেন, ব্যাপারটা তো এরকম না। এরকম কেন হবে মঞ্জুর? একটা ফাইনাল ম্যাচ হচ্ছে, আমি আমার সহকর্মীদের সাথে দেখবো না, এই জন্য গভীর রাতে ঘুম হারাম করে চলে এসেছে। মানে সমবেদনাটা মূলত সমবেদনাটা যেন জানাতে পারে, এবং তারা কিন্তু এই যে সমবেদনা মিলা অবশ্যই শেষ পর্যন্ত থাকতে পারেনি, চলে গিয়েছিল। অন্যান্য যারা ছিল তাদেরকে আমরা সান্ত্বনা দিয়েছি, কান্নাকাটি যেন না করে বুঝিয়েছি, কারণ আমরা তো আগে বাদ পড়ে কেউ গেছি। কান্নাকাটি করছিল সেরকম না, অনেক কষ্ট করে আসলে কান্না চেপে রাখতে হয়। একটা দল এই পর্যন্তই তো আসার কথা ছিল না, শেষ পর্যন্ত আসলো, এসে তারপরেও তাদের প্রত্যাশা ছিল যে এর চেয়ে হয়তো ভালো করবে, হয়নি, কি আর করা। আমি একটু মৃদুলের কাছে যেতে চাই। খুব কিন্তু আন্তরিক মনে হলো না নাইমের হ্যাঁ, কথাটা? খুব এমন না যে আন্তরিক। খুব মজা হ্যাঁ, নিচ্ছে খুব ব্যাপারটা, না, এরকম না। সহানুভূতি দেখানোর চমৎকার চেষ্টা করলেন। পারফরম্যান্স ভালো হয়েছে নাইম। মৃদুল, আসলে এখন মানে কেমন লাগছে, এই পুরোটা সময় কেমন চাপ গিয়েছিল? আসলে সত্যি কথা বলি, সেটা হচ্ছে গতকালকে আমি দুইটায় অফিসে ঢুকছি, এরপর হঠাৎ করে বলা হলো যে রাতে আমার থাকতে হবে এখানে। তো আমি রাতে পুরোটা সময় সবার সাথে ছিলাম, লাইভে কানেক্টিভিটি ছিল। তো শেষ পর্যন্ত আমার খুব ক্লান্ত লাগছিল যে আসলে আমি মনে হয় পারবো না, কিন্তু লাস্ট পর্যন্ত যখন দেখলাম যে একটা ডিজার্ভিং টিমের হাতে আসলে শিরোপাটা উঠছে, তখন মনে হচ্ছে না আমার সারা রাত আমার আসলে সার্থক, যে আমি যতই কষ্টই করি আমার কাছে মনে হচ্ছে না স্পেনের হাতে এটাই ওঠার ছিল, এবং সেটাই হয়েছে। কিন্তু একটা দল মানে কিভাবে ফাইনাল খেলতে পারে, যেই দল একটা ওয়ান টার্গেটে শট করতে পারে না, সেই দল কিভাবে আসলে ফাইনাল খেলতে পারে, আমি 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 এটা এটা কিছু মানে বুঝতে পারি না। যারা আর্জেন্টিনার সমর্থক আছে, আমি কেমন আপনারা ফাইনাল খেলবেন, আমি আমি আপনার জানতে চাই আসলে। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে ভাইয়া হাতে বলছিলেন নিয়ে নিতে পারেন, যে নাইম ভাই খুবই সফটলি মানে নিজেকে প্রেজেন্ট করছে। আসলে আমরা লাইভ দেখেছি, একদম যখন খেলা হচ্ছিল লাইভ দেখেছিলাম, মানে বারবার উত্তেজিত হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, মানে তাকে বসানোর জন্য মানে ফাইনালি মানে আর্থিক একটা প্রলোভনও দেখানো হয়েছে যে তাই? আপনি বসে যান, কত? মানে খেলাটা দেখতে চান কত? মাঝরাতে। মানে কত টাকা? সেটা ছিল, মানে আমাদের স্পন্সর ছিল, মানে ব্রাজিলের অ্যামাউন্টটা supporterদের- যথেষ্ট মানে ছিল কিনা ফিফাকে এটা যত হচ্ছে টাকা ব্যাপার। দেয়া আমরা হয়েছে তার থেকেও sponsor বেশি নিয়েছিলাম ফান্ডের জন্য, মানে সেন্ট্রাল ব্যাংকের ফান্ডিংও ছিল, নীলা, এরকমও ছিল। ফিফাকে যে যত টাকা offer- দেয়া হয়েছে তত টাকার থেকেও বেশি নাকি? না, ব্রাজিল এই যে প্রেজেন্টার হোস্ট মানে কথাই কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে। আমি একটা পুরো প্যানেলের মাঝখানে বসা, এখানে সবাই চকচক করছে, এবং হঠাৎ করে না মানে মাথাচাড়া দিয়ে উঠেছে ব্রাজিল ফ্যানরা। মানে এতদিন খেলা হয়েছে আর্জেন্টিনার, ফাইনাল হয়েছে স্পেনের, হঠাৎ করে ব্রাজিলের সমর্থকরা এত মানে আমরা কিন্তু বের হয়ে উদযাপন আসছে করি গর্ত নাই, থেকে। আমরা উদযাপন করি নাই, আমরা জাস্ট আপনাদের হাতটা দেখছিলাম। কিন্তু ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন স্ক্রলিং, তাদের পোস্টই বেশি, তাদের সহানুভূতির আড়ালে তারা যে খোঁচাটা মারছে এগুলো সব তাদেরই বেশি। কিন্তু আচ্ছা, রুদ্র তো আজকে পর্তুগালের জার্সি, কেন, ঘটনা কি ভাই? পর্তুগাল ব্রাজিল ভাই ভাই, স্পেন পর্তুগাল ব্রাজিল ভাই ভাই? পর্তুগাল ব্রাজিল ভাই ভাই। আমি আচ্ছা, স্পেনের রুদ্র, এই টিমটা, আর্জেন্টিনা এই টিমটা কি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য? গতকালকের ম্যাচ দেখে কি এই 48 দলের মধ্যে সবচেয়ে অযোগ্য, অন্তত কালকের ম্যাচ দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে। কারণ ও যেটা আর কি মৃদুল বলল যে 120 মিনিটে তারা অন টার্গেট যদি একটা শট না নিতে পারে, এমন দল আসলে ফাইনাল খেলার যোগ্যতা রাখে না, ডেফিনেটলি না। আজকের দিনটা কেমন আপনাদের জন্য, বিশেষ করে অবশ্যই, যারা অন্য দলের সাপোর্ট করে? আমার জন্য তো খুবই ভালো, ভীষণ। আমি এত আসলে নাইমবার মতো দয়া দেখাতে পারবো না, যেটা সত্যি কথা যে আর্জেন্টিনা হারলে ব্রাজিলের ফ্যান যারা খুশি হবে, ব্রাজিল হারলে আর্জেন্টিনার ফ্যানরা খুশি হবে। এই ধারাটা কিন্তু আর্জেন্টাইন ফ্যানরাই শুরু করেছে। 2014-র আগ পর্যন্ত আমরা আর্জেন্টাইন ফ্যানদের সিম্প্যাথি দেখিয়েছি যে তারা সবসময় ব্যর্থ হয়। 2014-তে তাদের
তারা নতুন করে একটা আব্বু তৈরি করেছিল জার্মানি, তারা 7 গোল দেওয়ার পরে তারা খুব এটা উদযাপন করেছে। এখনো কোনো কিছু হলে তাদের একটাই কথা 7 আপ, এটা ছাড়া তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই। হ্যাঁ, তো দিন শেষে তারা এই উগ্রতা কিংবা তাদের এই ধরনের মনোভাবটা তৈরি করেছে অ্যান্টি ব্রাজিল। হ্যাঁ, যে কারণে এখন আমাদেরকে ডিফেন্ড করতে গেলে আমাদের তো অ্যাটাক করতেই হয়। রাখি গোপনে গোপনে স্ট্যাটাস প্রযোজক দেওয়া হয়। বলছিলেন যে আপনার স্ট্যাটাসগুলো নাকি গোপন, আমি জানি না সেটা কিভাবে হয়। প্রযোজকের কাছে যদি যেতে পারতাম খুব ভালো হতো। ওই যে ওইখানে প্রযোজক এবং তারা অনেক হাসছেন, কিন্তু বুকে মানে পাথর চাপা কষ্ট আসলে। সেখানে আমরা যদি পারি যাব। না, আমি আসলে এই ধরনের ফাইনাল লাস্ট কবে দেখেছিলাম আমার মনে নাই, মানে যেখানে মানে একটা পক্ষ মানে একেবারেই কোণঠাসা, বারবার তাদের গোল পোস্টে গোল দেওয়া, মানে যদি মার্টিনেজ গোলগুলো না আটকাতো আমি বিশ্বাস করি 7 আপ এবার আর্জেন্টিনা খেয়ে ফেলতো। আমি এটা সত্যি বিশ্বাস করি, একমাত্র খেলেছে আমার মতে হচ্ছে মার্টিনেজ, আর বাকি আসলে তারা কি করেছে সেটা আমি বলবো না, এটা বিশ্ব সবাই দেখেছে যে আর্জেন্টিনা আসলে কালকে কি খেলেছে। এবং আমি এই ধরনের মানে এক পেশে কোণঠাসা, মানে একটা দল পুরোই কোণঠাসা থাকবে, আরেকটা দল একটা মানে অ্যাটাকের পর অ্যাটাক করে যাবে, এই মানে খেলাটা যে এই লেভেলের মানে ম্যানমেরে হবে, আর্জেন্টিনা এত বাজে আর্জেন্টিনা খেলবে, বিশ্ব রেকর্ড এটা আসলে করতে আমার ভালোবাসে, মানে সেটা কিন্তু চিন্তার বাইরে একদমই ছিল। দেখলাম আমরা। হ্যাঁ, এবং আমি সত্যি কথা মানে স্পেন আর্জেন্টিনার মধ্যে মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এরকম একটা এক্সপেকটেশন ছিল, কারণ আর্জেন্টিনার গেল কয়েক মানে যে ম্যাচগুলো দেখলাম সেখানে 80 মিনিটের পরে একটা ম্যাজিক কেন জানি তারা দেখাতে শুরু করলো। তো আমি ভাবলাম এরকম ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলাম যে ওকে 60 মিনিট গেছে, 80 মিনিট পরে একটু ম্যাজিক দেখবো আমরা, বাট সেই সৌভাগ্য আমাদের হয় নাই। আনফর্চুনেটলি স্পেন জিতে গেছে, এবং স্পেন জেতার পরে আমরা মানে আজকে যে অফিসে আসছি কেমন জানি একটা মানে থমথমে একটা অবস্থা, পরিস্থিতি। এবং দেশে আর্জেন্টিনার হ্যাঁ, কোনো fan নাই। এবং কোথাও বাঁশি বাজছে না, কোথাও মানে তবলা বাজছে না, তারা মানে মাঠে নামে নাই, মানে বুঝলাম না মানে ব্যাপারটা কি হলো। আমরা একটু ওই পাশে যাই। এখানে আচ্ছা, দর্শকদের অবশ্যই এটা দেখানো কঠিন। এইখানে একটা কনসোল আছে, এখানে আবার পিসিআর এর কথা সবাই শুনতে পান, সেখান থেকে এইমাত্র মন্তব্য ভেসে আসলো। আরেকবার বলেন ভাই, মাইকটা এখানে ধরি। না, খুব আবেগে সবাই বেশি করে ফেলতেছে, সব আর্জেন্টাইন ফ্যান। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগাই। একজনকে একটু আগে দেখছিলাম আর্জেন্টিনার জার্সি পরা, কিন্তু সে কি লুকিয়ে গেল? হ্যাঁ, তাকে তো দেখা যাচ্ছে না। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে ক্যামেরার পেছনে যারা থাকেন তারাও কিন্তু একটা খুব বড় ভূমিকা রাখেন আমাদের মনজুর, পুরো আজকে কাজে। কালো রঙের ভাই, একটা আপনি কোন আধিপত্য দল দেখতে ছিলেন? পাচ্ছি, আধিক্য রয়েছে কালো রঙের। সত্যি স্পেন? জি শুরু থেকে স্পেন? হ্যাঁ, স্পেন, মরক্কো, তারপর মিশর, আমি একটাই বাধা ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা এদিক দিয়ে চলে যাই। হাবিব ভাই, স্বাগত আপনাকে। আজকে আপনার সাথে এই সিজনে বোধহয় শেষবারের মতন দেখা হচ্ছে। হাবিব ভাই, হাবিবুর প্রেডিকশন কি রহমান। মিললো? হ্যাঁ, একটা মেলেনি। 3-1 ছিল হাবিব ভাই কালকে, 3-1 ছিল। আচ্ছা, আমি ওই সাইডে যাচ্ছি, আপনারা আলোচনা করেন। কি হলো কালকে হাবিব ভাই? ডিসগ্রেস, ডিসগ্রেস মডার্ন একটা শব্দ বললে, হ্যাঁ নিশ্চয়ই। আসলে সত্যি বলতে আর্জেন্টিনা শুরু থেকে, যদি একটা দল শুরু থেকে প্ল্যান করে যে আমরা খেলাটাকে পেনাল্টি শুট আউট পর্যন্ত টেনে নিয়ে যাব এবং স্পেনকে সেখানেই আমরা ভালোভাবে হারাতে পারবো, এই প্ল্যানিংটা যদি কেউ শুরু থেকে করে বসেন তাহলে উনি সেখানেই ম্যাচ আসলে হেরে গেছেন। কারণ মডার্ন ফুটবলে এই টিকি টাকা বা মডার্ন গেইমের জবাব দেওয়ার ক্ষমতা ডিফেন্সিভ ফুটবলের আসলে খুব একটা নাই। কারণ বার্সেলোনার বিপক্ষে লা লিগায় ম্যাক্সিমাম টিমই লো ব্লক খেলে থাকেন এবং ম্যাচের রেজাল্টগুলো হয় বার্সেলোনার 2 গোল 3 গোল, অনেক বেশিই গোল করেন। সো এই জায়গাটা থেকে আর্জেন্টিনা ন্যাচারালি কোনো ডিফেন্সিভ ফুটবল খেলার টিমও না অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে হঠাৎ করে ফাইনালে এসে এমন প্ল্যানিং যে 60 ইয়ার্সের ইতিহাসে 0 অন টার্গেট শট নিয়ে কোনো দল 90 মিনিটস পার করা, এটা একেবারে ডিসগ্রেসফুল, শেমফুল। কারণ আপনার দলে যখন লিওনেল মেসি থাকেন তখন আসলে খেলাটা তার পা পর্যন্ত নিয়ে যেতে পারলে আপনার কাজ অনেক সহজ হয়ে যায়। সো মিডফিল্ডের কাজটা যেটা ছিল সেটা হয়নি, এবং সেটা যখন হয়নি আর্জেন্টিনা ব্রেভ ফুটবলটা খেলার চেষ্টাও করেনি। বেসিক্যালি তারা তাদের প্ল্যানই ঠিক ছিল, হয়তো এনজোর লাল কার্ডটা না হলে ওই ডিফেন্সিভ প্ল্যানেই 120 মিনিট শেষ করে দিত। আর এমিলিয়ানো মার্টিনেজের যেই প্ল্যান ছিল সেই অনুযায়ী তো আসলে আর্জেন্টিনা হয়তো ডার্টি ফুটবল খেলে একটা ডিসগ্রেসফুল ওয়ার্ল্ড কাপ শেষ করে হয়তো আরেকটা ট্রফি হতো। কিন্তু এই বিশ্বকাপটা যদি সামহাউ স্পেন এই ডেডলকটা যদি ভাঙতে না পারতো, আর 15 মিনিটের মতো ব্যাপার ছিল, তাহলে আসলে ফুটবল হেরে যেত। নিশ্চয়ই।
আপনার কাছে ফিরবো পরের অংশে আবারও। ইশরাত, আপনার কাছে যাচ্ছি, আরও অতিথিরা আছেন, তাদের গল্পগুলো আমরা শুনবো আস্তে আস্তে। তবে এখানে বোধহয় আরেকটু কাজ চলছে আমাদের যে ব্যাপার। ভাই আসছেন যখন একটু থাকেন 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 ভাই, আসেন না, আসেন আসেন আসেন। আমাদের কিন্তু আরো অনেক মানুষ আমাদের সাহায্য করেন, এবং ভাই আমাদের কোন দল সেটা আমরা শুনি। এখান থেকে সারাক্ষণই আমাদের মধ্যে এক ধরনের মন্তব্য চালাচালি চলতে থাকে। আমি আর্জেন্টিনা ছিলাম, এদের খেলা ভালো হয় না, মনটা খারাপ। আপনি কি এই জন্য দৌড় দিলেন? ছেড়ে দিবেন? এইটাই ছেড়ে দিবেন ভাই? না, একটা ম্যাচের জন্য? ওইরকমই, তাই? আর কি আর বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের স্টুডিওর পেছনে আসলে যত মানুষ কাজ করেন, এবং এত মানুষ মিলে কিন্তু এই প্রযোজনাগুলো হয়। ইশরাত, আপনার কাছে। মনজুর, এই সময়টা আসলে মিস করব। মানে 39 দিনের একটা যাত্রা ছিল। আমাদের সেটে যে দর্শক রয়েছেন বা আমাদের বিশেষ অতিথি যিনি রয়েছেন, জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক গল্প রয়েছে কালকের ম্যাচটার পর, বিশেষ করে মানে আর্জেন্টিনা এরকম করে কোণঠাসা হয়ে খেলবে কখনো কল্পনা করেছিলেন কিনা? ধন্যবাদ আপনাকে। অনেস্টলি স্পিকিং, এটা আসলে ম্যাচের আগে কোনোভাবেই চিন্তা করিনি, বিকজ থ্রু আপ দ্য টুর্নামেন্ট আর্জেন্টিনা যেভাবে আসলে খেলে আসছে, এক্সপেকটেশনের বাইরে গিয়ে একটা ম্যাচ খেলেছে। এবং আমি যতগুলো আসলে ওয়ার্ল্ড কাপ দেখেছি, আমার কাছে মনে হয় সব থেকে আর্জেন্টিনা ওয়েস্ট পারফরমেন্স, মানে এরকমের পারফরমেন্স আমি আমার হিস্ট্রিতে, মানে আমি যতগুলো ওয়ার্ল্ড কাপ দেখেছি, ইনফ্যাক্ট আর্জেন্টিনার যতগুলো ম্যাচ দেখেছি, আর্জেন্টিনা তো একটা সময় ওয়ার্ল্ড কাপ ফুটবলে প্রচুর স্ট্রাগল করেছে। আপনি যদি 98 ওয়ার্ল্ড কাপ দেখেন, 2002 ওয়ার্ল্ড কাপ দেখেন, 2006, তারা তখন কিন্তু ওয়ার্ল্ড কাপে বেশি একটা ভালো করতে পারতো না। তারপর এই ধরনের ওয়েস্ট ফুটবল আমি কখনো দেখি নাই তাদের কাছ থেকে। এটা হলো যে আর্জেন্টিনা এই ম্যাচে আসলে যদি আপনি দেখেন, তাদেরকে নিয়ে আলোচনা করার কিছুই নেই, পুরোটাই রয়েছে স্পেনকে নিয়ে আলোচনা করা। বিকজ আর্জেন্টিনা এই ম্যাচে তেমন কোনো কিছুই করে দেখাতে পারেনি। ইভেনচুয়ালি তাদের আসলে ইন্টেনশন কী ছিল সেইটাও আমার কাছে ক্লিয়ার না, যে তারা আসলে তাদের গেম প্ল্যানটা কোন অবস্থায় ছিল। হ্যাঁ, বিকজ আপনি যেটা দেখবেন যে পুরো ম্যাচে 120 মিনিট ম্যাচে আর্জেন্টিনা কোনো বড় ধরনের চান্স তৈরি করতে পারেনি। হ্যাঁ, এটা ভাবা যায় ওয়ার্ল্ড কাপের ফাইনাল স্টেজে একটা চ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। হ্যাঁ, স্পেন তো আসলে এই পৃথিবীরই দেশ, তারা তো অন্য কোথাও থেকে আসেনি। সো স্পেনের মতো দেশের সাথে বা দলের সাথে স্পেন ডেফিনেটলি ফেভারিট দল, তাদের স্ট্রেংথ অনেক বেশি। বাট এই না যে তাদের এগেনস্টে আপনি বড় কোনো চান্স তৈরি করতে পারবেন না, ইভেনচুয়ালি কোনো ডমিনেটিং ফুটবল খেলতে পারবে না। কেপ ভার্দেও তো স্পেনের সাথে ফুটবল খেলেছে। সো সেই জায়গা থেকে আমি মানে বেশ ডিসঅ্যাপয়েন্টিং এই আর্জেন্টিনার এই পারফরমেন্সে। আমাদের সেটে আজকে যারা দর্শক হিসেবে রয়েছেন, তারা আমাদের খুবই কাছের, এবং একজন বিশেষ মানুষ আছেন, তাকে দিয়ে আমি শুরু করি। একদমই, তিনি এই কয়েকদিন পেছনে ছিলেন, এবং তার হাতে উপহার না দিয়ে মাইক্রোফোনটা তুলে দিয়ে আমরা শুরু করতে চাই। শুভ্রভাইয়ের জন্য একটা তালি। সৈকত ভাই ওই পাশে আছেন, তারা আসলে এটাকে সফল করেছেন। ইশতিয়াক ভাইয়ের কথা বললাম না, ইশতিয়াক ভাইকে আমরা আনার চেষ্টা করেছিলাম, ইশতিয়াক ভাই আসলেন না, তিনি আমাদের নির্বাহী প্রযোজক। শুভ্র ভাই, ওই আর্জেন্টিনার পতাকাটা উপরে কেন, এটা নিয়ে অনেক প্রশ্ন শুনছি। এটা কি নিচে নামানোর দরকার ছিল? তারপরে স্পেনেরটা উপরে যাওয়া উচিত ছিল, এবং স্পেনের পাশাপাশি যেহেতু ব্রাজিলের অনেকে স্পেনকে এখন সমর্থন করছেন, ওটাও পাশে থাকা উচিত ছিল কিনা? আমি ঠিক জানি, পুরো একটা ব্রাজিলের প্যানেলের সাথে আমি আজকে বসলাম, এবং এটা একটা সাহস নিয়ে আসলাম। এবং কালো গেঞ্জি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্জেন্টিনার, আমি আর্জেন্টিনার ফ্যান। এবং কি এমিলি ভাইকে আজকে ধরার জন্য অনেকেই রেডি ছিল আমাদের স্পোর্টস টিমে, যে এমিলি ভাইকে আমরা ধরতে চাই। হ্যাঁ, যাই হোক, আমরা একটা 40টা দিন আমরা বিশাল একটা জার্নি পার করলাম, আপনারা, আমরা এবং পুরো নিউজ রুম। খুব দুর্দান্ত সময় আমাদের কাটলো, এবং কি আমরা প্রতিনিয়তই গল্পে বলছিলাম যে প্রতিটা রাত নির্ঘুম আমাদের সেই খেলা দেখা, এবং কি প্রতি রাতে আমাদের আড্ডা, সেই আড্ডাটাই একটা পুরো আড্ডাটাই আমরা তুলে আনি এই আমাদের সেটে। হ্যাঁ, খুব দুর্দান্ত একটা সময়গুলো আপনাদের সাথে আমাদের, এবং কি আমরা পুরো টিম একটা যে সময় পার করলাম, এটা খুব চমৎকার একটা সময়। আমাদের রিসার্চ টিমের সাথে মানে কাজ করেছেন একজন, যিনি প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করেছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, এই সময়টা কেমন ছিল, এই পুরো যাত্রাটা? স্টুডেন্ট হিসেবে ফিফা দেখা সেই জার্নিটা একরকম ছিল। এখানে নতুন একটা টিম, একটা চ্যানেলের সাথে কাজ করা, আর ফিফা নিয়ে কাজ করা। যদিও আমি সিজনাল ফ্যান, তো এখানে এসে অন্যান্য প্লেয়ারদের সম্পর্কে বা অন্য টিমের সম্পর্কে জানতে পেরেছি। এটা আমার কাছে মনে হয় আমার এখানে কাজ করার কারণে এটা আমার একটা নলেজ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভাইদের সাথে কাজ করে, আপনাদের সাথে কাজ করে আমার দুর্দান্ত লেগেছে। মানে এই ফিফাটা আমার কাছে স্পেশাল ফিফা।
যদি আর্জেন্টিনা কাপ জিততো তাহলে সেরকম আর্জেন্টাইনদের একটা স্পেশাল পাওয়া থাকতো, কারণ মেসির হাতে কাপ সে আগে গত বছরই মানে গত ফিফাতে দেখেছে। সো আমার কাছে এই ফিফাটা স্পেশাল, কারণ আমি একটা নতুন টিম যারা অলওয়েজ ফুটবল নিয়ে গবেষণা করে, যেমন হাবিব ভাই বা অন্যান্য ভাইরা, তাদেরকে আমি এত কাছ থেকে দেখেছি, তাদের বিশ্লেষণ শুনেছি। সো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমরা একটু জুমাতুল বিদের কাছে যেতে চাই, যার ফেসবুক স্ট্যাটাস দেখার জন্য আসলে লাখো মানুষ অপেক্ষা করে, বিশেষ করে প্রতিটা ম্যাচের শেষে। জুমার কথা এবং জুলাই মাস আসলে আমার মনে পড়ে যে একটা মেয়ে একটা বুলেট হাতে নিয়ে দাঁড়িয়ে বলছে, এই যে গুলিটা আমার দিকে একটু আগে দেয়া হলো, তারপরে পিসিআর এ ব্যাপক হট্টগোল এবং তারপরে চ্যানেল বন্ধ হয়ে গেল আধা ঘন্টার জন্য প্রায়। তো জুমার আরেকটা চেহারা আছে যেখানে সে একজন খুবই ডেডিকেটেড ব্রাজিল ফ্যান, এবং আমরা একটু আগে একটা নাচও দেখছিলাম, ওটাও দেখবো কিনা জানি না। এটা উগ্র বলে, উগ্র না, ব্রাজিল ফ্যান কি উগ্র হয় জুমা? এই প্রশ্ন থাকলো জুমার জন্য। ওনারা যেটাকে উগ্র বলেন, মানে আছে না, আমি পারি না বলে ওই পর্যায়ে গিয়ে তাদের সাথে, এর জন্য তাদের মনে হয় যে, কারণ তারা নানাবিধ নেতিবাচক শব্দের ব্যবহার করে, যেটা আমি করি না। আমি হেঁটে গেলেও ওনাদের মনে হয় আমি কিছু একটা বললাম, গেলাম, হাসলাম, কিছু একটা হইল, মানে বাতাসটাই যথেষ্ট, এর জন্য তাদের উগ্র মনে হয়। আর খেলার বিষয় যেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মী অন্যভাবে উদযাপনের সুযোগ খুব কম থাকে খেলার মাঝে, এই ফিফার সময় কিংবা নিজেদের অন্য কোনো দল যখন জেতে, যেমন হকি গতকাল বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এরকম ইভেন্টগুলোতে একটু খুশি হওয়ার সুযোগ হয়। এই খুশিটাই হয়তো ক্যামেরার আড়ালে উপভোগ করি কাজের ফাঁকে, আর সেটি নিয়েই টুকটাক সহকর্মীদের সাথে এটা ওটা বলা। আর যেহেতু বিভিন্ন দল একসাথে একই মাঠে, বিভিন্ন সমর্থক রয়েছে, আমার সহকর্মীরা এক একজন এক একটা সমর্থন করে, তাই অন্য কাউকে ছোট না করে শুধুমাত্র একটু খোঁচাখুচি যাওয়ার সময় একটু বললাম আর কি, ভালো খেলেছে, একদমই যথেষ্ট। এবং শাওনের সাথে আমরা গল্প করব, তার আগে একটু বিরতিতে যেতে চাই। আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ। মনজুর, আমরা যে গল্পের মধ্যে ছিলাম, আর সেখানে আবার এমিলি ভাইয়ের কাছে যেতে চাই। সাবস্টিটিউট প্লেয়ার নির্বাচনে কালকে স্কালোনি কোনো ভুল করেছিলেন কিনা, অনেকে এই বিষয়ে অনেক মতামত দিয়েছেন। কোনো ভুল না, স্কুলে আমার মনে হয় যে প্রত্যেক জায়গায় ভুল করেছেন। আপনি যদি শুরুতে স্টার্টিং 11 দেখেন, সেখানেও আমার কাছে মনে হয় স্কুলে একটা বড় ভুল ছিল। ইন এ সেন্স ভুল এই কারণে, আপনি যদি দেখেন অ্যাগেনস্ট ইংল্যান্ড যে স্টার্টিং 11 নিয়ে খেলেছিল, সেখান থেকে কিন্তু বেশ কিছু চেঞ্জ নিয়ে সে স্পেনের সাথে দল সাজিয়েছে। সো মেইন ভুলটা ছিল তার পারাদেসকে স্টার্ট না করানো, বিকজ আপনি যদি দেখেন, আমরা জানি অপোনেন্ট মিডফিল্ড অনেক স্ট্রং, হ্যাঁ, তারা কখনোই অপোনেন্টকে খেলতে দেয় না। অ্যাট দ্য সেম টাইম তারা যখন খেলে, ইভেনচুয়ালি স্পেন যেটা খেলে, স্পেন কিন্তু নিজেদের হাফে খেলে না, স্পেন খেলে অপোনেন্ট হাফে। হ্যাঁ, ইভেনচুয়ালি যখন ওখানে তারা বল লস করে, সাথে সাথে কাউন্টার প্রেস করে খুব কুইক তারা বল রিগেন করে আবার অ্যাটাক বিল্ড আপ করে। তো সেই জায়গায় পারাদেসকে আসলে খুবই দরকার ছিল, বিকজ আপনি যদি দেখেন অ্যানজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার এবং রড্রিগো ডি পল, তারা আসলে কোনোভাবেই মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারছিল না। আপনি যদি দেখেন সেকেন্ড হাফে যখন পারাদেসকে নামানো হয়েছে, তারপরে সে কিন্তু যেটা করেছে, এর আগে পর্যন্ত যদি দেখেন মিডফিল্ডার তেমন কোনো বল ডিস্ট্রিবিউশন ছিল না, নিজেদের ভিতরে তেমন কোনো পাস করতে পারছিল না। বাট পারাদেস যেটা স্টার্ট করেছিল, সে কিছু বল ডিস্ট্রিবিউশন করেছিল লাইক মিডফিল্ডার, তার সতীর্থ মিডফিল্ডারদের সাথে, তখন কিন্তু কিছুটা ট্রাভেলে পড়ে গিয়েছিল আপনার স্পেন। তো সেই জায়গা থেকে পারাদেসকে স্টার্ট না কারণে ইভেনচুয়ালি আপনি যদি দেখেন সাবস্টিটিউট এই ওয়ার্ল্ড কাপে এই স্পেন দলটাই কিন্তু সাব করেই কিন্তু তারা ম্যাচ জিতেছে, লাস্ট 3টা ম্যাচ, ইভেনচুয়ালি ফাইনাল ম্যাচ। মিকেল মরিনো তাদের অন্যতম সাবস্টিটিউট প্লেয়ার, হ্যাঁ, ব্যাক টু ব্যাক 2টা নকআউট স্টেজে গোল করে কিন্তু আপনি দেখবেন যে স্পেনকে ফাইনালে নিয়ে এসছে। সো মিকেল মরিনোকে কিন্তু কখনো দি ফুয়েন্তা কিন্তু স্টার্ট করায়নি, হ্যাঁ, সে তাকে সাবস্টিটিউট হিসেবেই রেখেছে। সো এই সাবস্টিটিউট প্লাস স্টার্টিং 11 এইগুলির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার গেম প্ল্যান। সো এখন যদি দেখেন আর একটা সাবস্টিটিউট খুব ক্রুশিয়াল ছিল, যেটা হলো মন্টিয়েলকে যখন চেঞ্জ করে মলিনাকে নামানো হলো। মলিনার যে গোলটা কনসিড করেছে আর্জেন্টিনা, সেখানে মলিনার একটা বড় দোষ ছিল, বা আমি বলবো যে তার একটা বড় ভুল ছিল। ইভেনচুয়ালি ইংল্যান্ডের সাথে যে গোলটা কনসিড করেছে, সেখানেও মলিনার একটা ভুল ছিল। মন্টিয়েল যখন ভালো স্টার্ট করছিল, ভালো খেলছিল, তখনই মন্টিয়েলকে উঠানো হলো। সো এই ধরনের সাবস্টিটিউটগুলি কিন্তু আর্জেন্টিনাকে পিছিয়ে দিয়েছে। ইভেনচুয়ালি নিকো গঞ্জালেসকে স্টার্ট করানো, ওই পাশে আমরা জানি লামিনে ইয়ামালকে ডাবল ডিফেন্ডিং করার জন্য। সো সেইটা করার জন্য তো লিয়াসান্দ্রো মার্টিনেস, আইদার রোমেরো, যারা আসলে তাগলিয়াফিকোর সাথে ছিল, তারা এনাফ ছিল। সো নিকো গঞ্জালেসকে স্টার্ট না করে যদি এই ম্যাচও সিমিওনিকে দিয়ে স্টার্ট করিয়ে যদি মিডফিল্ডে একটু ডাইটি ফুটবল খেলা যেত, যেটা ইংল্যান্ডের সাথে খেলেছে, একটু ফিজিক্যাল খেলে, যেটা আমার মনে হয় যে স্পেনকে তার বল পজিশনটা কম রাখতো, বা ডোমিনেটিংয়ের জায়গাটা যদি একটু আমার মনে হয় যে প্রেশার ক্রিয়েট করতো, আমার মনে হয় যে আরও কিছুটা হয়তো রিলিফ পেতো আর্জেন্টিনা। হ্যাঁ,
বাট ম্যাচটা একদম শেষ হয়ে গেছে এনজো ফার্নান্দেসের রেড কার্ডের পরে, তারপরে আসলে ম্যাচে কিছুই ছিল না। আর স্পেন আসলে তাদের পুরোটাই আসলে এক্সিকিউশন করেছে। একদমই। আমাদের সাথে আমাদের ডিজিটাল টিম থেকে নিশাত আমাদের সাথে আছে, আমাদের স্পোর্টস টিম থেকে আছেন শাওন। পুরোটা সময় তারা আমাদেরকে আর সাপোর্ট আগে ছিলেন না আসলাম ভাই। এবং আসলাম আমাদের ভাইকে আরেকজন ডেকে আনার বিশেষ- একটা বিশেষ কারণ আছে, কারণ আসলাম ভাইকে এখন যদি এই দুটো জার্সির মধ্যে একটা বেছে নিতে বলা হয়, হ্যাঁ এটা একটু কঠিন হবে ওনার জন্য, তাই না? আসলাম ভাই এখন যদি নেন কোনটা নিতেন আপনি? আসলাম ভাই আর্জেন্টিনা সাপোর্টার ছিলেন, একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যারা জানেন না, তাদেরকে বলতে চাই মিশরের সাথে আর্জেন্টিনা ম্যাচের দিন আসলাম ভাই এই জার্সিটি খুলে ফেলেছিলেন এবং তিনি বলেছেন যে আর্জেন্টিনার সাপোর্টার থেকে তিনি পদত্যাগ নিয়েছেন এবং ঠিক ফাইনালের দিন তিনি আবার এই জার্সিটি বেছে নিয়েছিলেন। হ্যাঁ, এখন আসলাম ভাইয়ের কাছ থেকে শুনি তাইলে। এখন আপনি আসলে কোন জার্সিটা পড়তে চান? আসসালামু আলাইকুম। আমি আসলে ফুটবলের অন্ধভক্ত, তো বিশ্বকাপ তো দেখছি সেই 94 থেকেই। তো ম্যারাডোনার কারণে আসলে আমার ওই ঐতিহ্যভাবেই আর্জেন্টিনা করি, আর্জেন্টিনাকে ভালোবাসি। তবে একটা সময় মনে হয়েছিল যে আর্জেন্টিনার মধ্যে ওইরকম কোনো প্লেয়ার নেই যে প্লেয়ারের সুবাদে বিশ্বকাপ অর্জন করতে পারবে। সেই জায়গাটা এসে পৌঁছেছে মেসির কারণেই। তো মেসিকে পাওয়ার পরে মনে হয়েছে যে এই 16 গলা পূর্ণ হবে, তো বিশ্বকাপ পাওয়ার পরে তো 16 গলা পূর্ণ হলো। কিন্তু মিশরের সাথে এইবার আসরে যেই আর্জেন্টিনার সাথে যে খেলাটা হয়েছে সেখানে মনে হয়েছে একটু বৈষম্য হয়েছে। তো ওইখানে জিকোর কিন্তু একটা কথা ছিল যে হ্যাঁ, মানে জিকো যেটা বলে গেছে যে আমাদের সাথে আসলে ইটস নট ফেয়ার। তো ওইখান থেকে মনে হয়েছে যে আসলে আমরা তো যদি জাজমেন্ট করি যে যেহেতু আমরা একটা পুরনো সাপোর্টার, তো আমাদের ক্ষেত্রে আসলে মাথার মধ্যে রাখতে হয় যে জাজমেন্ট সবার জন্য ইকুয়াল হওয়া উচিত। তো ওইখান থেকে মানে ইমোশনালি ওই কথাটা বলা এবং আমি আর্জেন্টিনা থেকে বের হয়ে এসেছি। আবার এর মধ্যে আরেকটা কারণ আছে, এক ম্যাচের জন্য আবার ফেরত আসলেন না? হ্যাঁ, এক ম্যাচের জন্য ফেরত আসি। আমার মেয়ে আর্জেন্টাইন ভক্ত, তো কালকে খুব ইমোশনাল হয়ে গেছিল। তো আমি একটা ভিডিও বানাইলাম যেটার মধ্যে দিলাম, আমি জানি যে স্পেন জিতবে, স্পেন ক্যালকুলেশন অনুযায়ী স্পেন অনেক এগিয়ে, মানে 90 আর 10% নিয়ে জিততে পারে। তাহলে শাওনা নিশাদের হ্যাঁ, কথা নিশাদের শুনে কথা একজন খুব খুশি, একজন খুব বিমর্ষ। হ্যাঁ, একজনের তো কালো রং দেখেই মনে হচ্ছে আসলে কোন দলের সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্ট করি। এই জন্যই কি কালো আজকে? না আসলে এটা মিলে গেছে, হাতের সামনে পেলাম পরে চলে আসলাম। নাকি ভাইয়া জার্সি পরতে আজকে খুব কষ্ট লাগলো যে আসলে জার্সিটা পরা আজকে উচিত না? আমি ওয়ার্ল্ড কাপে একদিনও জার্সি পরিনি, সত্যি কথা যেটা, আমি একদিনও জার্সি পরিনি। আর হচ্ছে যে কালকের ম্যাচে যেটা হয়েছে যে আমরা কোনো ওয়ার্ল্ড কাপের দেখি যে কোনো ছোট দল যদি বড় দলের কাছে মানে বড় দলের সাথে জিতে যায়, তখন আমরা এটাকে অঘটন বলি আর কি। লাইক কুরাসাও, কেপ ভার্দে, যেমন কেপ ভার্দে কিন্তু অঘটন ঘটিয়ে দিচ্ছিল আর্জেন্টিনার সাথে। এখন আমার মনে হয় যে ফাইনাল ম্যাচটাও এটা একটা অঘটনই, মানে আর্জেন্টিনা এমনটা খেলবে এটা আসলে কেউই প্রত্যাশা করেনি। তো আমার মনে হয় যে কালকের ম্যাচটা অঘটন হয়েছে। আর এমিলি ভাই একটু আগে বলছিলেন যে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা করার মতো আসলে কিছু নাই এখন। হ্যাঁ, এটা সত্য যে বাস্তবিক অর্থে কিন্তু আলোচনা করার মতো কিছু নাই। আপনি যদি এখন আবেগ দিয়ে চিন্তা করেন, কারণ বাংলাদেশে তো আর্জেন্টিন ফ্যান অনেক বেশি, তো সেজন্য সেই ক্ষেত্রে এটা নিয়েই বারবার আলোচনা হবে। আর আসলে আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে আলোচনা বেশি হবে। নিশাদের কাছে একটু যেতে চাই, নিশাদ নাকি এবার না গত কয়েক বছর ধরে সে ব্রাজিলের জার্সি পরে না, কেন? মানে এটা কথা সত্য, আমি ভাবছি যে ব্রাজিল যেদিন সেমিফাইনালে পৌঁছাবে সেদিন আমি জার্সি পরবো, কিন্তু এবার হইলো না, এটা একটু মন খারাপ। তবে আর্জেন্টিনার জন্য খুব হতাশ লাগতেছে, মানে এত পচা পচা টিমের সাথে তারা জিতেছে, একটা মানে সিংহের একটা ব্যাপার নিয়ে নিছিল যে আমরা বাঘ বা সিংহ, ফাইনাল ম্যাচে একদম মানে ইমোশনটা ডাউন হয়ে পচা টিমের ব্যাখ্যাটা কি? পচা টিমের ব্যাখ্যাটা কি? না এই যে বললেন না অঘটন, আপনি কি বললেন ভাই একটু আগে যে অঘটন ঘটে দিছে ফাইনালে, ভাই স্পেনকে কিভাবে আপনি অঘটন বলেন যে স্পেন? হ্যাঁ, আমরা একটু এই ফাঁকে হাবিব ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। হাবিব ভাই, ইয়ামালকে নিয়ে আমাদের কথা বলার কথা। মেসির সূর্যাস্তের সময় বোধহয় হলো, আন্তর্জাতিক পর্যায়ে তাকে কতটুকু দেখা যাবে সেটা বলা মুশকিল, এবং বিদায়টা আরো সুন্দর হতে পারতো নিশ্চয়ই, বিশেষ করে তার সতীর্থরা যদি সেটা মনে রাখতেন, খেলার পরেও যদি তারা সেই ব্যাপারটা মাথায় রাখতেন। একই সাথে নতুন সূর্যের উদয় ঘটছে, সেখানে এমবাপ্পের যেমন সময় সামনে আছে, তিনি গোল্ডেন বুট পেলেন, একই সাথে এখানে লামিন ইয়ামাল যে দুর্দান্ত খেলা দেখালেন আসলে পুরো টুর্নামেন্ট ধরে, এই মেসির জায়গাটা কে নেবেন সামনে? মেসির জায়গাটা তো ডেফিনেটলি কাছাকাছি মানের ওই স্টাইলের খেলা কোনো প্লেয়ারই নেবেন, সেটা নিঃসন্দেহে লামিন ইয়ামাল। কারণ একটা যুগ যখন শেষ হয়, এন্ড অফ অ্যান এরা, তখন টর্চ বেয়ারার আসলে চেঞ্জ হয়। ধরেন মেসি তো মোর বার্সেলোনা স্টাইলেরই প্লেয়ার, প্লে মেকিং এবং সে গোল স্কোরিংটা যাদের হচ্ছে গিয়ে বেসিক। সো মেসি ওই বেসিকের মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হল ট্যালেন্ট, সুপ্রিম ট্যালেন্ট আর কি।
ওই ট্যালেন্টটার একটা ছাপ বা ঝলক লামিন ইয়ামালের মধ্যে আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লামিন ইয়ামাল কিন্তু কমপ্লিটলি মেসি স্টাইল না, হি ইজ মিক্স অফ মেসি অ্যান্ড নেইমার, হাইব্রিড মডেল, আরও মডার্ন। সো লামিন ইয়ামাল যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যারিয়ার ট্রফি, সাকসেস এবং আদার্স অ্যাসপেক্টে মেসি সে নাম্বারস, মডার্ন ফুটবলে এখন নাম্বারস অনেক বেশি বেড়েছে, সো নাম্বারসে মেসিকে হয়তো গ্রেটনেসে ছাড়িয়ে যেতে পারবে না, কিন্তু ট্রফি নাম্বার হয়তো লামিন ইয়ামালের সামনে অনেক পথ আসলে। সামনে তো 20 বছর অন্তত পড়ে আছে যদি মেসির বয়স পর্যন্ত। লনজিভিটির একটা ব্যাপার, মেসিকে কিন্তু 18 বছর বয়সে বা 19 বছর বয়সে পোকারম্যান জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে ইউজ করেননি। আর্জেন্টিনার 2006 ব্যাচ অনেক দুর্দান্ত একটা ব্যাচ ছিল, মেসিকে ইউজ করা হয়নি। অথচ লামিন ইয়ামাল আসলে স্পেনের অ্যাটাক লিডার ছিল, অ্যাটাকের লিডিং পারসন লামিন ইয়ামালই ছিল। স্পেন এভরি ডিপার্টমেন্টে একজন একজন জেনারেশনাল ট্যালেন্ট আছে, যেমন ধরেন অ্যাটাকে লামিন ইয়ামাল, মিডফিল্ডে রড্রি এবং পেদ্রি, এবং ডিফেন্সে পাও কুবার্সি। এবং কালকের যে লাস্ট মোমেন্ট ক্রসটা সেভ হয়েছে, আর্জেন্টিনা অ্যাটাকাররা যখন বক্সে একটা ডেঞ্জারাস ক্রস দিয়েছেন 1 কি 2 মিনিট আগের, ওই ক্রসটা আসলে বাইরের দিকে স্লাইড করেছেন পাও কুবার্সি। হি মেড দ্যাট থিংস হ্যাপেন, মানে ওইটা আসলে 1 ইঞ্চি 1 সেকেন্ডের এদিক সেদিকে আসলে ওন গোলও হতে পারে, এত রিস্কি আর একটা চ্যালেঞ্জ ছিল। বাট এই বয়সে এমন ক্লামনেস, এমন কম্পোজ ধরে রাখা টর্চ বেয়ারার কাছে যখন মেসি লিগাসিটা যায়, তখন বোঝা যাচ্ছে যে স্প্যানিশ টিকি টাকা স্টাইলের যেই মডার্ন ফুটবলটা, যেটা ক্রুইফ লিগাসি থেকে ধরে গার্দিওলা পর্যন্ত হয়ে স্পেনে এসে মডার্ন ইভ্যালুয়েশন হয়েছে, এখন আগের টিকি টাকা ভার্সনটা এখন চেঞ্জ হয়েছে, এখন টিকি টাকাটা আরও একটু কন্ট্রোলড। সো এই ফুটবলের অ্যান্সারটা আসলে পাওয়ার ফুটবল দিতে পারে কিনা, এটা ক্লপের জার্মানি আসলে কতটুকু কি করে সেটা, কারণ ক্লপ জার্মানি দিয়ে নতুন স্টাইলে যেতে চাচ্ছেন। এখন ওয়ার্ল্ড ফুটবলটা অনেক বেশি জমজমাট হবে, কারণ জিদানের আলাদা আইডিওলজি আছেন, কারণ ফ্রান্স অনেক বিধ্বংসী অ্যাটাকিং ফুটবল খেলে, সেখানে যদি জিদানের মিডফিল্ড ব্রেইনটা, ফ্রান্সের খেলার মিসিং পার্টটাই ছিল এবার ওয়ার্ল্ড কাপে মিডফিল্ড, জিদানের সেই মিডফিল্ড ব্রেইনটা যদি ফ্রান্সে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আসলে ফ্রান্স যে স্পেনকে চ্যালেঞ্জ জানাবে না এটা আমরা বলতে পারি না। আর হচ্ছে ধরেন ইউরোপ থেকে ইতালিতে হয়তো গার্দিওলা যাওয়ার রিউমার আছে, সো গার্দিওলাই যেহেতু এই ফুটবলের জনক অ্যাকচুয়ালি, সো সেই সহ আসলে ইউরোপিয়ান ফুটবলটাকে অনেক বেশি শাইনি লাগছে। আর সত্যি বলতে আঞ্চলিকতির আন্ডারে ব্রাজিল একটা প্রজেক্ট নিয়েছে, যেটা এই ওয়ার্ল্ড কাপে সেটার স্পার্ক ছিল, কিন্তু পুরোপুরি কানেক্ট হয়নি। পুরোপুরি কানেক্ট হইলে আসলে যেই আনন্দটা আর্জেন্টিনা ফ্যানরা একটা বড় সার্টেন পিরিয়ডে পেয়ে আসছে, যে একের পর এক সাকসেস, সেই জায়গাটাতে হয়তো ব্রাজিলও যেতে পারে, একটা ভালো সম্ভাবনা থাকছে। আর সেরা খেলোয়াড়দের ব্যাপারে আসতে চাই, অনেকের ধারণা ছিল যে মেসি গোল্ডেন বল পাবেন, শেষ পর্যন্ত সেটা কেন হলো না? এটার এক্সাম্পলটা আপনার শোয়ের শুরুতেই হয়ে গেছে। আসলে এই শোয়ের শুরুতে বলা হয়েছিল যে মানে আমরা এদের জয় দেখতে দেখতে বিরক্ত, বা এক ধরনের ফ্রাস্ট্রেশন কিন্তু আমরা সবার মাঝে দেখতে পাই, যে আর্জেন্টিনা কেন এত বেশি জিততে হবে, হোয়াই দে আর, মানে তারা কেন এত বেশি উইনিং প্রজেক্ট ধরে রেখেছে, এবং মেসি কেন বুড়ো বয়সে 39 বছর বয়সে এমন পারফর্ম করবে, আর পুরা দুনিয়ায় আসলে মিডিয়া ট্রায়ালের শিকার হইতে হবে আর্জেন্টিনাকে এই পর্যায়ে এসে, যে ফিফা বয়। এখন ফিফা বয়ের যে ট্যাগটা দেওয়া হয়েছে, ন্যারেটিভগুলো সেট হয়েছে, আমার মনে হয় ওই ন্যারেটিভটাকে ডিবাঙ্ক করতে, কারণ এইটা তো ডিজার্ভিং উইনার, মানে গোল্ডেন বলটা, কারণ মেসি গোল্ডেন বলের মিনিংটা হয় এভাবে, বিশ্বকাপের একক নৈপুণ্যের সেরা প্লেয়ারকে। তো একক নৈপুণ্যে আর্জেন্টিনাতে তো মেসি ছাড়া আর কিছুই ছিল না ফাইনাল পর্যন্ত। সো একক নৈপুণ্যে এই পর্যন্ত আসার পেছনে এই যে হারাম বল খেলে 80 মিনিটের পরে স্পার্ক দিয়ে একটা প্লেয়ারের উপর ভর করে আপনি ফাইনালে চলে আসলেন, এটা মেসি ছাড়া তো ইম্পসিবল টাস্ক। তো একক নৈপুণ্যে যে এনেছে আসলে গোল্ডেন বল, ওয়ার্ল্ড কাপ অতীত ইতিহাসগুলোতে আমরা দেখেছি তিনিই পান। তো এবার আসলে ন্যারেটিভটা এত স্ট্রং, যদি গোল্ডেন বলটা অন্যদিকে দেয়া যায়, তাহলে কিছুটা নিউট্রাল করা যায়, পৃথিবীকে কিছুটা শান্ত এবং শব্দ দূষণ থেকে আসলে বাঁচানো যায়। ওই জায়গাগুলো থেকে আসলে ফিফা চিন্তা করলো, ঠিক আছে দ্যাটস ইট, আমরা মেসিকে দিয়ে একটা প্লেয়ার 2টা পাইছে, আর কত লাগবে। ওর ট্রফি ক্যাবিনেটের দিকে তাকালে ধরেন যে কেউ শক হয়ে যাবে। আপনি কি মনে করেন যে মেসিরই পাওয়া উচিত ছিল, কিন্তু এই সব কারণে দেওয়া হয়নি? হ্যাঁ, ন্যারেটিভ বা স্ট্রঙ্গার একটা ব্যাপার দাঁড়ায় গেছে যে আর্জেন্টিনা ফেভারড, সো এই জায়গাগুলো থেকে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড মেসির কাছে এমনিতে অতটা ইম্পর্টেন্ট না। তো ওইটা চিন্তা করলে ঠিক আছে, আমরা একটা ব্যালেন্স করি, গিভ ইট এ ব্যালেন্স। তো স্পেনকে দেওয়া হয়েছে সবগুলো, এবং পাও কুবার্সি ডিজার্ভিং উইনার, এবং উনাই সিমনও ডিজার্ভিং উইনার। সো আর কোনো কিছুতে কোশ্চেন, আর এমবাপ্পে তো
বুট জিনিসটা আসলে বল জিনিসটা তো অনেক ফ্যাক্টর থাকে, বুট জিনিসটা গোল করে নিতে গোলের হয়। হিসেব। সো সেখানে এমবাপ্পে আছেন এবং এমবাপ্পে আসলে একটা আলাদাই, আমরা হয়তো ফাইনালের আলোচনায় অতি স্পেন বন্দনায় ভুলে গেছি যে এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স আমাদেরকে কি দিয়েছে। এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স এমন ফুটবলের ব্র্যান্ড উপহার দিয়েছে যে ফ্রান্সের সামনে পড়ার আগে অন্তত চিন্তা করা লাগছে যে কয়টা খাবো। সেই সো মিডফিল্ড আসলে হি উইল বি দেয়ার অলসো, এবং সে প্রাইমেই আছে, হি উইল বি অ্যানাদার ওয়ান। এবং তাদের কাছ থেকে আরো অনেক ম্যাজিক দেখার অপেক্ষায় আমরা থাকবো নিশ্চয়ই। আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে এবং এই সিজনের জন্য বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, চমৎকার সব সিজনে দেখা হবে। থ্যাংক ইউ। অপেক্ষা করবো নিশ্চয়ই পরের সিজনে আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। আর দর্শক, একই সাথে একটা বিরতিরও সময় হয়ে গেল, ফিরছি একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের প্লে আউট কন্ট্রোল রুম পিসিআরে। এখানে নানান ধরনের যন্ত্রপাতি দেখলে অনেকটা স্পেসশিপ মনে হতে পারে, যেমন এটা হচ্ছে আমাদের ভিডিও কনসোল, যেখান থেকে ক্যামেরাগুলো সুইচ করা হয়, নানান ধরনের সোর্স আছে। আর এই সব কিছু নিয়ন্ত্রণ করেন এখানকার প্রযোজক, তিনি একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান, সৈকত ভাই, মুখে হাসি কষ্ট করে আসছে। আর এই সব কিছুর দায় দায়িত্ব ভুলটুল হয়ে যিনি নেন তিনি হচ্ছেন আমাদের ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, কালকে বলছিলেন যে আজকে আপনি আপনার আসল রূপে আসবেন আর কি, এতদিন একটা নিরপেক্ষ অবস্থায় ছিলেন। আপনি যে একজন ব্রাজিল ফ্যান, এই জায়গা থেকে দিলু ভাইয়ের জন্য আপনার আসলে কি বলার আছে? আমি আসলে ক্যামেরার পিছনের লোক, সামনে কথা বলাটা খুব বেশি স্বতঃস্ফূর্ত বোধ করি না আসলে। আমি ডেফিনেটলি ব্রাজিলের সাপোর্টার, আর আমার দুই প্রযোজক আর কি, এই প্রোগ্রামের দুই প্রযোজক আর্জেন্টিনা সাপোর্টার, যার ফলে আমাকে সবসময় একটা নিরপেক্ষতার বং ধরে থাকতে হয়েছে। স্টিল না আমি এখনো নিরপেক্ষ। যা হোক, 14 বছর আগে আসলে আলটিমেট ওয়ার্ল্ড কাপ শুরু করা হয়। আসলে 14 বছর আগে আমরা বড় পরিসরে শুরু করি। এবার আমাদের একটা টার্গেট ছিল একটা ভিন্ন রূপে অডিয়েন্সের কাছে প্রোগ্রামটা প্রেজেন্ট করা। আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছি প্রোগ্রামটা মঞ্জুর, আমরা দেখছিলাম আসলে পিসিআর এর দৃশ্যটা আসলে এভাবে দেখাটা সবসময় হয় না। খুব ভালো লাগলো। আমরা এমিলি ভাইয়ের কাছে আবার ফিরতে চাই। প্রতিটা বিশ্বকাপে এক একটা অঘটন ঘটে। এই বিশ্বকাপে কোন ঘটনাটা অঘটন ছিল বলে মনে করেন? কোন ম্যাচটা মনে পড়ছে কি? ডেফিনেটলি কেপ ভার্দে যখন আসলে স্পেনের সাথে ম্যাচটা ড্র করল, এবং ওই গ্রুপ থেকে যদি দেখেন উরুগুয়েকে বাদ দিয়ে তারা গ্রুপ রানার আপ হয়ে আপনার যদি দেখেন রাউন্ড অফ 30-তে যে আসছিল, রাউন্ড অফ 32-তে, তো এটা একটা অঘটন। বিকজ ওই গ্রুপ থেকে কেপ ভার্দে আসবে এটা আসলে কেউ আমরা এক্সপেক্ট করেছিলাম না। সেখান থেকে সে ইভেনচুয়ালি কুরাসাও যখন ইকুয়েডরের সাথে ড্র করে। আর একটা হলো যে এই ওয়ার্ল্ড কাপে বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের মাঝখানে মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কখন এই মানে কোচ বদল করা, মানে কোচ স্যাক করা, সেটাও কিন্তু টিউনিশিয়া করেছে। হ্যাঁ, সো সেটা একটা ঘটনা ছিল। সো এরকমের আমার কাছে মানে ওয়ার্ল্ড কাপে অনেকগুলি ঘটনা ঘটেছে যেটা বিগত ওয়ার্ল্ড কাপগুলিতে হয়নি। বাট যদি অঘটন বলেন, ডেফিনেটলি কেপ ভার্দের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং ছিল, এবং তারা দলগুলিকে যেভাবে আসলে ফুটবল খেলা দেখিয়েছে, এটা এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে কেপ ভার্দের কথা সবাই মনে রাখবে। একদমই। এবং এই দুইটা দল তো অবশ্যই মনে রাখবে। দুইটা দলই 90 মিনিটের মধ্যে কেপ ভার্দেকে হারাতে পারেনি। আমরা একটু যেতে চাই আমাদের ফ্যান জোনে, মানে আমাদের সহকর্মী সবাই। একটা অতিরিক্ত মাইক্রোফোন আছে, এটা জুমাকে দেই, কারণ জুমা সবাইকে প্রশ্ন করে। তো ব্রাজিল সমর্থক হিসেবে যদি আর্জেন্টিনার সমর্থকদের কাছে তোমার কোনো প্রশ্ন থাকে করতে পারো। একদম। আচ্ছা, সেক্ষেত্রে প্রশ্ন করলে আমার সহকর্মী দাদাকে, সেটি হচ্ছে যে হাতিঝিল স্পোর্টিং ক্লাব, অনেকগুলো এরকম ঘরানার ক্লাবের সাথে খেলার যেই অনুভূতি, হ্যাঁ, আজকের দিনে এরকম কালো হয়ে যাওয়া, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া, কেন শুধু খেলা হিসেবে নেওয়া যায় না? উদযাপন করা যায় না যে হারজিত থাকুক, এটাকে রাজনীতিকরণ করব না, এটাকে ভূ রাজনীতির অংশে আনবো না, এটা করা যায় না? না, এটা একান্তই মানে কিভাবে বলবো, আমরা খুব কাকতালীয়ভাবে সব আর্জেন্টাইন ফ্যানরা আজকে কালো হয়ে গেছে। এবং আমাদের প্রডিউসার সৈকত, আমরা দেখতেছি দুই প্রডিউসার, আমরা আলটিমেটের দুই প্রডিউসার দুজনে কালো পরে আসছি। এটা খুব কাকতালীয়। আর আসলে এখন দিন শেষে এতটুকুই বলা যে আমরা গতবারের চ্যাম্পিয়ন, এবার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আসাটাই আমাদের ইচ্ছা ছিল। আমরা অতটুকুই, মানে 22 থেকে শুরু হলেই সব ভালো লাগে। এরপর থেকে আমরা আবার বিশ্বকাপের প্রস্তুতি নিব। এখন দেখা যাক মেসি পরের বারের জন্য খেলছি। একটু শোনা ডায়লগটা হয়ে যায় না? হ্যাঁ, ব্রাজিলের মতোই। না, ব্রাজিলের মতো এটা একটা বাংলাদেশি বিসিবি বা ইয়ার মতো যে একটা শোনা ডায়লগ, যে আমাদের তো এই ওয়ার্ল্ড কাপ টার্গেট ছিল না, ফাইনাল খেলা ছিল টার্গেট। ঠিক আছে, সাউন্ড কিছু বলবে না?
না, ওই যে আপা একটু আগে প্রশ্ন করলো না যে আমরা এটাকে ভূ রাজনীতির অংশ করে ফেলতেছি, এখন একই প্রশ্ন আসলে আপার কাছে, যে আপা এই উত্তরটা দিয়ে দিক। খেলাকে খেলা হিসেবে রাখা যায়, কিন্তু যখনই তর্ক বিতর্কের মাঝে, অর্থাৎ মানে যার রটে তার কিছু হলেও ঘটে। ফুটবল আপনি এটা মানেন কিনা? রাজনীতির অংশ অনেক আগে থেকে, এখনো আগামীতে এটাকে তারা যেভাবে আমাদেরকে দেখাতে চায়, যেভাবে স্ক্রিনিং করাতে চায়, ওভাবে না হয়ে আমরা খেলাটাকে খেলা হিসেবে রাখি, নিজেরা দ্বন্দ্বে না জড়াই, নিজেরা উপভোগ করি, হারুক জিতুক, বাংলাদেশ প্রশ্নে মানে বাংলাদেশের আপনি এটা মানেন খেলায় কিনা? এক আপনি এটা থাকি। মানেন কিনা? আমি সব সময় থাকি, কারণ গতকাল আমি বাংলাদেশের হকির চ্যাম্পিয়নশিপ উদযাপন করেছি। তোমরা হয়তো ওই সময়ও চোখের অশ্রু মুছে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিচ্ছিল যে আগামী 30-এ আমরা নিয়ে নিব। হকি চ্যাম্পিয়নশিপ উদযাপন আপনি করেছেন, আমরা কিন্তু এটা নিউজেও দিয়েছি, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু এটা লক্ষ্য রেখেছি ঠিক। হ্যাঁ, যখন লক্ষ্য রেখে এখানে ইয়ে করছিল, তখনই ওই যে একটা মিম আমার বাজতেছিল ফোনে, কুচু পুচু তুম কাহা হো। এটা শুধু আমি একা বলি। হ্যাঁ, আমি হেঁটে গেলেও ওদের উগ্র লাগে। আমি যতটুকু জানি আমাদের রুমে গিয়েও কিন্তু সে চেঁচামেচি করে আমার কাছে কিন্তু অনেকবার। আমি তো যে কয়েকদিন আগে মাত্র আমি মানে আর্জেন্টিনার মানে সাপোর্টার থেকে পদত্যাগ করেছি, কিন্তু এর আগে পর্যন্ত আমাকে কিন্তু সে গিয়ে বেশি খোঁচাইতো, সে ব্রাজিলের সাপোর্টার। একজন দর্শক যার দল ঠিক থাকে না, তার রুলস মন্তব্য শেখানো ঠিক হয়েছে থাকবে না। কতবার, মানে যেদিন থেকে আপনি পদত্যাগ করেছেন তারপর থেকে তো শুধু রুলসই শিখেছেন, তাই না? সে তারপর থেকে তো রুলস শেখার পর তো মনে হচ্ছে না ঠিক আছে, জাজমেন্টগুলো ঠিক ছিল, ফিফা ঠিকই আছে। আসলে আমাদের কিছু কিছু জায়গায় ইমোশনাল হয়ে গেছে। আমরা একটু এমিলি ভাইয়ের কাছে ফেরত আসি। মেসি যুগের তো শেষ হতে চললো, এরপরে আসলে ফুটবল বিশ্ব কার হাতে যাচ্ছে, কাকে আসলে এইভাবে মানুষ ফলো করবে বা আদৌ কাউকে করবে কিনা, এবং আর্জেন্টিনার কি হবে মেসি ছাড়া? ইনফ্যাক্ট মেসি ইজ আনপ্যারালাল। মেসির মতো আসলে মেসি লাস্ট 20 বছর বিশ্ব ফুটবলকে যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা আমার কাছে মনে হয় নেক্সট 100 ইয়ার্স মানে 100 বছর এই ধরনের প্লেয়ার আসবে কিনা, ওই কোশ্চেনটা কিন্তু থেকে যায়। বিকজ ওই প্যাটার্ন বা মেসি যেভাবে ফুটবল খেলে, এই ধরনের প্লেয়ার এই মুহূর্তে আমি দেখছি না, টু বি অনেস্ট। বিকজ মেসির একদম ডিফারেন্ট একটা রোল প্লেয়ার। তো সেই জায়গা থেকে ওই লেভেলের প্লেয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ বা আপকামিং যদি কোনো প্লেয়ারের কথা বলেন, আমি আসলে মেসিকে সাথে কাউকে মিলাবো না। বাট নতুন তো স্টার আছে, লামিন ইয়ামালরা আসলে নতুন কবে তারা যেভাবে বিশ্ব ফুটবলকে যেভাবে আসলে চানান দিচ্ছে, বাট তাদের প্লেইং স্টাইলটা টোটালি ডিফারেন্ট, মেসির সাথে কাউকে মিলানো যাবে না। বাট এটা শিওর যে মেসি, আপনি যেটা বলছেন, এটা হয়তো তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচও হতে পারে। ইনফ্যাক্ট এটাও হতে পারে নেক্সট কোপা আমেরিকাও সে খেলতে পারে, বিকজ 2028-এ কোপা আমেরিকা আছে। যেভাবে সেই 39 বছর বয়সে এসে যে পারফরমেন্স যেটা দেখিয়ে গেছে, দেখেন আজকে আমরা আর্জেন্টিনাকে নিয়ে যে আলোচনা সমালোচনা করছি, সবাই অনেক ধরনের কথা বলছি। হ্যাঁ, এটা কিন্তু আর্জেন্টিনাকে তৈরি করেছে লিওনেল মেসি। এই আর্জেন্টিনা দলটা কিন্তু কোয়ার্টার ফাইনালে বাদ হয়ে যেতে পারতো, ইনফ্যাক্ট সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে বাদ হয়ে যেতে পারতো। আর্জেন্টিনা ফাইনালে আসার কারণেই কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলের এই ইমেজটা কিন্তু এত উজ্জ্বল ছিল। হ্যাঁ, এখানে যদি সামাও ইংল্যান্ড এবং স্পেন দুইটা দল যদি ফাইনাল খেলতো, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কিন্তু আসলে আমরা অনেক এই উচ্ছ্বাস থাকতো না, আমরা কিন্তু অনেক আনন্দ বা অনেক রকমের কথা কিন্তু আমরা বলতে পারতাম না। সো এই উদযাপনটা কিন্তু মেসি তৈরি করে দিয়েছে। সাথে সাথে তার সতীর্থ প্লেয়ার আসলে মেসিকে যেভাবে ওন করছে, ইটস আনবিলিভেবল। হ্যাঁ, বিকজ এই দলটার স্ট্রেংথটা কিন্তু ওই জায়গাতেই। অন দ্য ফিল্ড তো তারা তাদের স্ট্রেংথ দেখাচ্ছে, বাট অফ দ্য ফিল্ড তাদের যে রিলেশন, হ্যাঁ, একজন প্লেয়ারকে আসলে তারা কিভাবে ওন করে, তাদের কোচিং স্টাফ মেসিকে যে রেসপেক্ট করে, সারা আর্জেন্টিনার মানুষ যেভাবে মেসিকে ওন করছে, এটা তো আসলে সে তার ফুটবল থেকেই সে এই জিনিসটা কিন্তু গ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মেসি যখন রিটায়ারমেন্টে যাবে সব ধরনের ফুটবল থেকে, আমরা আসলে খুব আনলাকি হয়ে যাবো যে মেসির মতো প্লেয়ারের খেলাটা দেখতে পারবো না। আমরা হয়তো এখন অনেকভাবে মেসিকে নিয়ে কথা বলি, বাট অনেকে হয়তো সেই কথাগুলি মন থেকে বলে না, জাস্ট বলার জন্য বলে, বিকজ সেও তখন তারও মন খারাপ হবে যখন মেসি ফুটবল থেকে রিটায়ারমেন্টে চলে যাবে। নিশ্চয়ই। আর মেসিকে ছাড়া আর্জেন্টিনা কেমন করে সেটা শিওর, মেসিকে ছাড়া আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম আর্জেন্টিনা দলটা বেশ খারাপ না, বেশ ভালো একটা ব্যালেন্স দল। বাট আমার কাছে মনে হয় যে মেসির মতো একজন ইম্প্যাক্ট প্লেয়ার রাখতে হবে, যে কিনা যে কোনো মোমেন্টসে আসলে গেম চেঞ্জার হবে। সো ওই ধরনের প্লেয়ার যখন তৈরি হবে, লাইক নিকোপাস আছে, একটা সময় হয়তো নিকোপাসরা এই ধরনের একটা রোল পালন করবে। আজকের মতো সময় একেবারেই ফুরিয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা গত 1 মাসেরও বেশি সময় ধরে আমাদের সাথে ছিলেন, বিশ্বকাপের সঙ্গী হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বছরের এবং 4 বছরের জন্য আলটিমেট ওয়ার্ল্ড কাপের যাত্রা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।